আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাম ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রিজ। প্রথমে আমি ড্রয়িংস নিয়ে কিছু ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রিজ বলছি। নাম্বার 1 দেখো, ক্যাশ উইথড্রন ফ্রম দ্য বিজনেস ফর পার্সোনাল পারপাস। তাহলে বিজনেস থেকে যখন ক্যাশ তুলে নেওয়া হয়েছে, ক্যাপিটাল কমে গেছে, ক্যাশও কমে গেছে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, ডিক্রিজ অফ ক্যাপিটাল ডেবিট, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করে দিচ্ছি। নাম্বার 2 দেখো, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ। আগেরবার আমরা এই এন্ট্রিতে দেখিয়েছিলাম নগদ টাকা তুলেছে, এবারে আমরা দেখাচ্ছি যে ব্যাঙ্ক থেকে যখন টাকাটা তুলে নেওয়া হয়। তাহলে ক্যাপিটাল কমে গেছে, যখন নিজস্ব প্রয়োজনে টাকা তুলে নিয়েছি ক্যাপিটাল কমে গেছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ডিক্রিজ অফ ক্যাপিটাল। এবারে ব্যাঙ্ক অ্যাসেট, ব্যাঙ্কের ব্যালেন্স কমে গেছে, তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করে দিচ্ছি। 3 নম্বর দেখো, গুডস টেকেন ফর পার্সোনাল পারপাস অ্যাট কস্ট প্রাইস। এটা দুভাবে করা যায়। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে, বুঝতেই পারছো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু টাকা কমে যাচ্ছে বা স্টক কমে যাচ্ছে, সেহেতু আমরা ক্যাপিটালটাও আমাদের কমে যাচ্ছে, সুতরাং ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কারণ ডিক্রিজ অফ ক্যাপিটাল হচ্ছে। এটাকে আমরা যদি ধরি স্টক কমে যাচ্ছে, স্টক কি? অ্যাসেট, ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করে দিচ্ছি। এটাকে আমরা পারচেজ হিসেবেও ধরতে পারি, টু পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্টকে কমিয়ে দিচ্ছি, ডিক্রিজ অফ এক্সপেন্স। কারণ যেটা আমি ব্যবসার প্রয়োজনে ব্যবহার করছি না, যেটা আমি নিজস্ব প্রয়োজনে ব্যবহার করছি, সেটা নিশ্চয়ই ব্যবসার খরচ নয়, তাহলে ব্যবসার খরচটা কমে গেল, তাহলে ডিক্রিজ অফ এক্সপেন্স হচ্ছে, সেই জন্য আমরা ক্রেডিট করে দিচ্ছি। ক্লিয়ার? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ডিক্রিজ অফ ক্যাপিটাল, টু পারচেজ অ্যাকাউন্ট, ডিক্রিজ অফ এক্সপেন্স, অথবা টু স্টক অ্যাকাউন্ট, ডিক্রিজ অফ অ্যাসেট। এরপরে দেখো, যদি স্টেশনারি তুলে নেওয়া হয়, স্টেশনারি টেকিং ফর পার্সোনাল ইউজ, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু স্টেশনারি অ্যাকাউন্ট। তাহলে এবার স্টেশনারি কমে যাচ্ছে, ড্রয়িংস ডিক্রিজ অফ ক্যাপিটাল ডেবিট, স্টেশনারি ডিক্রিজ অফ এক্সপেন্স ক্রেডিট। 5 নম্বর দেখো, পার্সোনাল এক্সপেন্সেস পেইড বাই দ্য বিজনেস। তাহলে বিজনেস থেকে পার্সোনাল এক্সপেন্সেস যখন দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও ড্রয়িংস, তাহলে সেখানে এন্ট্রি কী হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যদি মালিক অ্যাসেট তুলে নেয় পার্সোনাল পারপাসের জন্য, তাহলে এন্ট্রি হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, ড্রয়িংস ডিক্রিজ অফ ক্যাপিটাল, অ্যাসেট ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট, ডিক্রিজ অফ ক্যাপিটাল ডেবিট, ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট। এরপর দেখো, ক্যাশ ডিসকাউন্ট নিয়ে আমাদের কিছু জার্নাল এন্ট্রি হতে পারে। এক, আমরা ডিসকাউন্ট অ্যালাউ করতে পারি কাস্টমারকে, আর আমরা সাপ্লায়ার কাছ থেকে ডিসকাউন্ট রিসিভ করতে পারি। এটা আমার আগের ভিডিওতে ডিটেলসে তোমাদের আলোচনা করা আছে, তোমাদেরকে বোঝানো আছে। তো যখন আমরা এন্ট্রি করব তখন আমরা কিভাবে করব সেটাই আমি এবারে বলবো। দেখো, যখন ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার হবে, তখন আমাদের এন্ট্রিটা হবে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট, দেখো যখন আমি কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে ওই যে ডিসকাউন্টটা দিচ্ছি ওই পরিমাণ টাকাটা তো আমি কাস্টমারের থেকে পাবো না, কাস্টমারের থেকে তো আমি পাচ্ছি না, তাহলে এই যে ডিসকাউন্টটা আমি অ্যালাউ করছি, দিস ইজ মাই লস, তাহলে এটা লস, তাহলে লসকে আমরা ডেবিট করছি। আর ডেটার, আমি ডেটারের কাছ থেকে ওই অ্যামাউন্টটা পাচ্ছি না, ডিক্রিজ অফ ডেটার হয়ে যাচ্ছে, ডিক্রিজ অফ অ্যাসেট, তাই তার জন্য আমি ক্রেডিট করে দিচ্ছি। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। যখন ক্যাশ ডিসকাউন্ট রিসিভ ফ্রম সাপ্লায়ার, আমরা যখন সাপ্লায়ারের কাছ থেকে ডিসকাউন্ট রিসিভ করছি, তখন আমার লায়াবিলিটি কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজ অফ লায়াবিলিটি, ডিক্রিজ অফ ক্রেডিটার মানে কি? ডিক্রিজ অফ লায়াবিলিটি, ডিক্রিজ অফ লায়াবিলিটি হলে কি হয়? ডেবিট, দেখো ডেবিট করেছি। টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, ডিসকাউন্ট রিসিভকে আমরা ক্রেডিট করে দিলাম। কেন? কারণ আমাকে আর এই যে পরিমাণ ডিসকাউন্ট পেয়েছি সেই টাকাটা দিতে হবে না, তাহলে দিস ইজ মাই গেন, তাহলে এই যে গেন আমরা জানি ক্রেডিট করতে হয়, তাহলে ডিসকাউন্ট রিসিভকে আমরা ক্রেডিট করে দিলাম। এরপরে দেখো, গুডস নিয়ে কিছু জার্নাল এন্ট্রি আমি দেখাচ্ছি। গুডস গিভেন অ্যাজ চ্যারিটি অর গুডস ডোনেটেড। যখন চ্যারিটি হিসেবে গুডস দেওয়া হয় বা ডোনেশন হিসেবে দেওয়া হয়, তখন আমরা কি করব? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট, ডোনেশন দেওয়া হলে ডোনেশন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। ঠিক আছে? যখন ফ্রি স্যাম্পল হিসেবে দেওয়া হবে, তখন
ফ্রি স্যাম্পল হিসেবে দেওয়া হবে মানে কি, সেটা আমার অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবারে দেখো যদি এরকম হয় যে আমার স্টকটা নষ্ট হয়েছে বা স্টকটা চুরি হয়ে গেছে, লস অফ স্টক বাই থেফট অর ফায়ার, আমার স্টক চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে, তখন আমার কি এন্ট্রি হবে? লস অফ স্টক বাই থেফট অর ফায়ার অ্যাকাউন্ট ডেবিট। বুঝতেই পারছো, লস হলে আমাদের ডেবিট করতে হয় টু পারচেসেস অ্যাকাউন্ট, কারণ ওই স্টকটা তো সেল হয়নি, তাহলে ওই স্টকটা পারচেসে আছে, তাহলে এবার আমরা পারচেসটাকে কমিয়ে দেবো। তাহলে লস অফ স্টক বাই থেফট অর ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। এইবারে এই যে লস, দিস লস ক্যান বি ইনশিওর্ড, এই যে লসটা হতে পারে, চুরি হতে পারে বা ধরো আগুনে পুড়ে নষ্ট হতে পারে, তার জন্য বিজনেস থেকে কি করা যেতে পারে? ইন্স্যুরেন্স করা যেতে পারে। তো হোয়েন গুডস ওয়্যার ইনশিওর্ড অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লেম ইজ লজড, যখন এরকম ইন্স্যুরেন্স করা হয় এবং ইন্স্যুরেন্স ক্লেম লজ করা হয়, আগুনে পুড়ে যাওয়ার পরে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তো ওই ক্ষতিপূরণটা দাবি করা হবে, সেটাকেই বলা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম ইজ লজড। যখন করা হয় তখন আমাদের এন্ট্রিটা হবে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু লস অফ স্টক বাই থেফট অর ফায়ার অ্যাকাউন্ট। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট করা হলো, বুঝতেই পারছো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে অ্যামাউন্ট রিসিভেবল, তাহলে অ্যামাউন্ট রিসিভেবল বলে আমরা ডেবিট করছি, ঠিক আছে। আর লসটাকে তখন আমরা ক্লোজ করে দিলাম, তাহলে টু লস অফ স্টক বাই থেফট অর ফায়ার অ্যাকাউন্টকে আমরা তখন ক্লোজ করে দিচ্ছি। এখানে ডেবিট ছিল, এবারে ক্লোজ করব কি করে? ক্রেডিট করে ক্লোজ করব। যখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পুরো টাকাটা আমরা পেয়ে যাব, when the full amount of claim is received from the insurance company, তখন কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স কোম্পানি। ব্যাংক অ্যাকাউন্টের কাছ থেকে টাকাটা পেয়ে গেছি, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে গেছি, ইনক্রিজ অফ অ্যাসেট হয়ে গেছে, ডেবিট করে দিয়েছি। ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমরা টাকাটা পেয়েছি, তাহলে আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমাদের কোনো অ্যামাউন্ট ডিউ নেই, তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট হয়ে গেল, টু ইন্স্যুরেন্স কোম্পানি করে দিলাম ক্রেডিট। এবার ইন্স্যুরেন্স কোম্পানি যদি পুরো টাকাটা না দেয়, তাহলে যতটা টাকা আমাদের দেবে সেটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে বাড়িয়ে দেব, যতটা টাকা আমরা পাবো না, যা ক্লেম যেটা অ্যাডমিট করবে না ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা আমাদের লস হবে, সেই লসটাকে আমরা ডেবিট করে দেবো, পরবর্তীকালে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আর ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লোজ করে দেবো। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্ট রিসিভড অ্যাজ ক্লেম অ্যাডমিটেড, লস অফ স্টক বাই থেফট অর ফায়ার অ্যাকাউন্ট ডেবিট, লস দ্যাট ইজ ক্লেম নট অ্যাডমিটেড, এটাকে পরবর্তীকালে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই টু ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট। আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। গুডস কস্টিং ₹1,000 ড্যামেজড বাই ফায়ার, and insurance company accepted claim of ₹800 and check is received from the insurance company. তাহলে দেখো, 1,000 টাকার পণ্য আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি 800 টাকা ক্লেম একসেপ্ট করেছে এবং তারা চেকটা দিয়ে দিয়েছে এবং আমরা চেকটা পেয়ে গেছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। তাহলে প্রথম যখন ড্যামেজ হচ্ছে, ফায়ার মানে ড্যামেজ বাই ফায়ার হচ্ছে, আগুনে পুড়ে যখন নষ্ট হয়ে গেল, তখন আমরা ফার্স্ট এন্ট্রি করছি লস অফ স্টক বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট 1,000 টু পারচেসেস অ্যাকাউন্ট 1,000, লসটাকে আমরা ডেবিট করে দিচ্ছি, পারচেসকে কমিয়ে দিচ্ছি 1,000, বিং দ্য গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। এইবারে দেখো, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তো আমাকে চাইতে হবে, ক্লেমটা লজ করতে হবে, তাহলে ক্লেমটা লজ করার জন্য আমরা কি এন্ট্রি শিখলাম? দেখো, লজ করার জন্য আমরা এন্ট্রি শিখেছিলাম ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু লস অফ স্টক বাই ফায়ার অ্যাকাউন্ট, তাহলে যতটা লস হয়েছে সেটাই আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চেয়েছি। যখন চেয়েছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, তখন সেই অ্যামাউন্ট আমার রিসিভেবল, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট 1,000 টু লস অফ স্টক বাই ফায়ার অ্যাকাউন্ট ক্লোজ করে দিলাম ক্রেডিট করে 1,000, বিং দ্য ইন্স্যুরেন্স ক্লেম লজড উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এবার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 800 টাকা ক্লেম অ্যাডমিট করেছে এবং চেক পাঠিয়ে দিয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি 800, লস যেটা ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিট করলো না সেটা আমার লসই হয়ে গেল, তাহলে লস অফ স্টক বাই ফায়ার অ্যাকাউন্ট ₹200
1000 টাকার চেয়েছিলাম, 800 টাকা দিয়েছে, তাহলে 200 টাকা লস। তাহলে 200 টাকা লসকে আমরা ডেবিট করে দিলাম। আমি ব্র্যাকেটে লিখেছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কারণ এই লসটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হয়। টু ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট 1000, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা ক্লোজ করে দিচ্ছি, কারণ আর এর কাছ থেকে কোনো অ্যামাউন্ট আমরা আর পাবো না। তাহলে ন্যারেশন লিখে দেবো, বিং দ্য ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। বোঝা গেল তাহলে? আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, গুডস গিফটেড টু এমপ্লয়িজ চাইল্ড, যারা প্রতিষ্ঠানের কর্মচারী তাদের বাচ্চাকে গিফট দেওয়া হয়েছে, তার জন্য আমরা কি এন্ট্রি করব? স্টাফ ওয়েলফেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস। স্টাফদের দেওয়া হয়েছে, তো এটা স্টাফদের বেটারমেন্টের জন্য, তাদের বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এই অ্যাকাউন্টটাকে বলবো স্টাফ ওয়েলফেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। এরপর অনেক সময় বিজনেসে হতে পারে নগদ টাকা চুরি হয়ে গেল, ক্যাশ স্টোলেন। তাহলে যদি এরকম নগদ টাকা চুরি হয়ে যায় তখন কি এন্ট্রি করব? লস বাই থেফট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। চুরি হয়ে গেছে, লস হয়েছে, লসকে আমরা ডেবিটই করি, তাহলে লস বাই থেফট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এরপর দেখো, কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য আমরা কি এন্ট্রি করব? অনেক সময় ক্যারেজ ফর পারচেজ অফ মেশিনারি পেইড দেওয়া হলো, অর্থাৎ মেশিনারি কেনা হয়েছে, এবার মেশিনারিটাকে কিনে প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য ক্যারেজ দেওয়া হয়েছে। আগের দিন আমি তোমাদের বলেছিলাম, যখন পণ্য কিনে নিয়ে আসার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়, when carriage is paid for bringing the goods purchased, that is called carriage inward. যখন বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় তার জন্য যে গাড়ি ভাড়া দেওয়া হয় সেটাকে আমরা বলি ক্যারেজ আউটওয়ার্ড। when carriage is paid for sending the goods for sale, then that is termed as carriage outward. কিন্তু এখানে দেখো, ক্যারেজ ফর পারচেজ অফ মেশিনারি কেনার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তাহলে সেটা আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেহেতু আমরা ক্যারেজ অ্যাকাউন্টকে ডেবিট করব না, সেখানে আমরা কিন্তু মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করব। তাহলে আমাদের এন্ট্রি হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার? ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি, আমরা মেশিনটাকে ইনস্টল করার জন্য, প্রতিস্থাপন করার জন্য মজুরি দিচ্ছি। তাহলে যখন মজুরি দিচ্ছি তখন এটা আমার মেশিনারি ইনস্টলেশন চার্জেস অ্যাকচুয়ালি, তো সেই জন্য এটাও কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেই জন্য আমরা অ্যাসেটটাকেই ডেবিট করে দেবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে তখন মাথায় রাখবে যে আমাদের ওই অ্যাসেটটাকে নিয়ে আসার জন্য আমরা ওই এক্সপেন্ডিচারটা করছি, তো ইনক্রিজ অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এবং সেটা ওই অ্যাসেটের সঙ্গেই আমরা যোগ করে দিই। তো ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি আমরা করব মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবার দেখো, পারচেসড বিল্ডিং মেটেরিয়ালস ফর দ্য কনস্ট্রাকশন অফ বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য যখন বিল্ডিং মেটেরিয়ালস কেনা হবে তখন এটাও আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এবং সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করেছি কেন না, এই অ্যাসেটটাকে কনস্ট্রাকশন করার জন্য। তো সেক্ষেত্রেও আমাদের এন্ট্রিটা হবে, অ্যাসেটের ভ্যালুটা আমাদের বেড়ে যাবে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্লিয়ার? এরপরে দেখো, অনেক সময় অ্যাসেট বিক্রি করা হয়। দেখো, সেল অফ অ্যাসেটস অ্যাট এ প্রফিট অর লস, এখানে দুভাবে সেল হতে পারে, এক সোল্ড ইন ক্যাশ আর আরেকটা হয় সোল্ড অন ক্রেডিট। আমরা একটা একটা করে দেখি। সোল্ড ইন ক্যাশ, যখন নগদে কোনো অ্যাসেট বিক্রি করা হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আমরা অ্যাসেট বিক্রি করলে কি এন্ট্রি শিখেছি এতদিন? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। এবারে আমরা শিখছি যদি সেটা প্রফিটে বা লসে বিক্রি করা হয় তখন কি হবে। যদি লস হয় তাহলে লসটাকে আমরা ডেবিট করব, যদি প্রফিট হয় তাহলে প্রফিটটাকে আমরা ক্রেডিট করব। এটা আমরা জানি, এটা আমরা শিখেছি যে লস হলে ডেবিট হয় আর প্রফিট হলে ক্রেডিট হয়। কখন লস হবে? যখন বুক ভ্যালু সেল ভ্যালুর থেকে বেশি।
আর কখন প্রফিট হবে? যখন সেল ভ্যালু বুক ভ্যালুর থেকে বেশি। তাহলে দেখো সোল্ড ইন ক্যাশ হলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লস অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, যখন অ্যাসেটটা লসে বিক্রি হবে। আর যদি প্রফিটে বিক্রি হয় তখন কি এন্ট্রি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট টু প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি তোমাদের এখানে প্রফিট দিয়ে দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা প্রফিট দিয়ে দেখাচ্ছি। দেখো, অ্যান ওল্ড ফার্নিচার original cost being rupees 5,000 was sold for rupees 5,300। তাহলে এখানে বুক ভ্যালু কত? 5,000, কিন্তু বিক্রি করেছে কত টাকায়? 5,300। তার মানে সেল ভ্যালু ইজ গ্রেটার দ্যান বুক ভ্যালু, তার মানে প্রফিটে বিক্রি করেছে। কত টাকা প্রফিট? 300 টাকা প্রফিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,300 to furniture account 5,000 to profit on sale of furniture account 300, being book value of furniture of rupees 5,000 was sold for rupees 5,300। ক্যাশ অ্যাকাউন্ট বুঝতেই পারছো ডেবিট করেছে, ইনক্রিজ অফ অ্যাসেট হয়েছে, ফার্নিচার কমে গেছে, ডিক্রিজ অফ অ্যাসেট হয়েছে, আর প্রফিট হলে আমরা ক্রেডিট করি, ক্রেডিট করে দিয়েছি। এরপরে দেখো সোল্ড অন ক্রেডিট, যদি ক্রেডিটে হয় তাহলে আমরা ক্যাশের জায়গায় কি লিখবো? কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, কারণ কাস্টমারের কাছ থেকে টাকাটা পাওনা আছে, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট। লসে যদি বিক্রি হয় তাহলে লস অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করব টু অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেটকে ক্রেডিট করব কারণ অ্যাসেট কমে গেছে, টু প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট করে দেবো। দুটোই কিন্তু আসবে না, আইদার লস আসবে অথবা প্রফিট আসবে। আমি আগের এক্সাম্পলে তোমাদের লস দেখিয়ে প্রফিট দেখিয়েছিলাম, এবারে আমি তোমাদের লস দেখাবো। যখন লস হবে তখন এন্ট্রি হবে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, লস অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। আর যখন প্রফিট হবে তখন হবে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট টু প্রফিট অন সেল অফ অ্যাসেট অ্যাকাউন্ট। দেখো এই এক্সাম্পলে আমি তোমাদের লস দেখাচ্ছি, আগেরটাতে আমি তোমাদের প্রফিট দেখিয়েছিলাম, এবারে দেখো আমি তোমাদের লস দেখাচ্ছি। An old machine original cost being rupees 8,000 was sold for rupees 7,500 to Mr. দাস। তাহলে মিস্টার দাসের কাছ থেকে টাকা পাও না, মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট, ইনক্রিজ অফ অ্যাসেট 7,500। বুক ভ্যালু কত ছিল? 8,000, আর সেল ভ্যালু কত? 7,500। তার মানে এখানে কিন্তু বুক ভ্যালু সেল ভ্যালুর থেকে বেশি, তার মানে এবারে কিন্তু লস হয়েছে 500 টাকা, সেই জন্য লসটাকে আমরা ডেবিট করে দিচ্ছি। লস অন সেল অফ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 500 টু মেশিনারি অ্যাকাউন্ট 8,000। তাহলে বিং বুক ভ্যালু অফ মেশিন অফ রুপিস 8,000 ওয়াজ সোল্ড ফর রুপিস 7,500। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা আসছে সেটা হলো ডেপ্রিসিয়েশন। তোমাদের ডেপ্রিসিয়েশন আমি আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম যে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা তোমাদের বাদ হয়ে গেছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা একটু আমাদের শিখতে হবে, কারণ পরবর্তীকালে ফাইনাল অ্যাকাউন্টসেও তোমাদের লাগবে। আর এর আগে আমি যখন ট্রানজাকশন পড়িয়েছি এটা আমি বলেছিলাম তখনও, আর এখনও আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন চার্জড অন ফিক্সড অ্যাসেট, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন কি? এক্সপেন্স, যদিও এটা ক্যাশ এক্সপেন্স কিন্তু না, এটা বুক ট্রানজাকশন, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমার আগের ভিডিওতে আমি এটা ডিটেলসে আলোচনা করেছি। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব ইনক্রিজ অফ এক্সপেন্স বলে, টু ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস কমে গেছে তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট আমরা ক্রেডিট করে দিচ্ছি। এবার ব্যাড ডেটস নিয়ে দেখো। when bad debts is created as the amount is irrecoverable, যখন ডেটারের কাছ থেকে আমরা আর কোনো টাকা ফেরত পাবো না এবং আমাদের ব্যাড ডেট ক্রিয়েট করতে হবে, তখন এন্ট্রি হচ্ছে ব্যাড ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট। ব্যাড ডেট আমাদের লস, ইনক্রিজ অফ লস, তাহলে ডেবিট টু সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট, ডেটার্সের কাছ থেকে আর কোনো টাকা পাবো না, ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট। when a part of the debt is recovered, যখন when a part of the debt is recovered মানে যখন ওই ডেটের একটা পার্ট আমরা পাচ্ছি, একটা পার্ট পাচ্ছি, একটা পার্ট পাচ্ছি না, তাহলে যে পার্টটা আমরা পাচ্ছি তার জন্য ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব, যে পার্টটা পাচ্ছি না সেটা আমাদের লস, ব্যাড ডেট অ্যাকাউন্টকে ডেবিট করব টু সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট, ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করে দেবো। তাহলে when a part of the debt is recovered, ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট,
ব্যাড ডেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানরি ডেটার্স অ্যাকাউন্ট। আর যখন ব্যাড ডেট রিকভার্ড হবে, ধরো ব্যাড ডেট আমি এখানে যেমন দেখিয়েছি না, এখানে আমি দেখালাম যে ব্যাড ডেট হয়ে গেছে, সেই জন্য আমি অ্যাকচুয়াল লস, আমি সেই জন্য সেই লসটা রাইট অফ করে দিয়েছি সানরি ডেটার্স থেকে। এবার দেখা গেল যে সেই ডেটার পরবর্তী বছরে কিছুটা টাকা আমাকে ফেরত দিয়ে দিল, মানে আমার ওই ব্যাড ডেট যেটা হয়েছিল সেটা রিকভারি হয়েছে। তাহলে যখন রিকভারি হয়েছে তখন আমরা কি এন্ট্রি করব? ব্যাড ডেটস রিটার্ন অফ প্রিভিয়াস ইয়ার নাও রিকভার, এবছরে সেটা রিকভারি হয়েছে, তাহলে আমরা টাকাটা পেয়েছি। ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেটস রিকভার্ড অ্যাকাউন্ট, এই ব্যাড ডেটস রিকভার্ড অ্যাকাউন্ট যেটা, সেটা আমার গেইন। তাহলে যখন গেইন হচ্ছে, ইনক্রিজ অফ গেইন হচ্ছে, তার মানে সেটাকে আমরা ক্রেডিট করে দেবো, সেই জন্য আমরা ব্যাড ডেটস রিকভার্ড অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিয়েছি। তাহলে এই টিপিক্যাল কিছু জার্নাল আছে, যে জার্নালগুলো আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে।